নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস। ডিসেম্বরে না হলে আর ভোট হবে না, শঙ্কা আব্বাসের। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ইলেকশনের পক্ষে, বলছেন সালাউদ্দিন। নির্বাচনকে টাল বাহানা করে পিছনে চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকদের বৈঠকের পরও কাটেনি আস্থার সংকট, মত বিশ্লেষকদের। সমস্যার সমাধান না হয়ে থাকে আরো বৈঠক হোক, আরো আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। 9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল, ফারুক আহমেদের বিদায়। অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নেয়ার প্রত্যয়। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। 6টি সমঝোতা ও চুক্তি সই। ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। টোকিওতে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। রাজধানীবাসীর পিছু ছাড়ছে না জলজটের দুর্ভোগ। বৃষ্টি হলেই সড়কে জমে হাঁটু পানি। নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। চট্টগ্রামে বিশেষ পরিকল্পনার সুফল। জমে ওঠার অপেক্ষায় কোরবানি পশুর বেচা কেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটে বাড়ছে ক্রেতা সমাগম। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদাই বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে আটকা চামড়া রপ্তানির ভবিষ্যৎ। পুরোপুরি চালু না হয় মিলছে না আন্তর্জাতিক সনদ। বাজেটে কর সুবিধা চান ট্যানারি মালিকরা। ডিসেম্বরে নির্বাচন না হলে এই দেশে আর কখনোই নির্বাচন হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চান না এমন অভিযোগ করে তিনি বলেন, বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছেন প্রধান উপদেষ্টা। আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। তাসলিম তৌহিদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনী রিপোর্ট। বৃষ্টি ভেজা সকাল, মিছিল স্লোগানে মুখর শেরে বাংলা নগর। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের সরব উপস্থিতি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটে আসেন দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা। লোকে লোকারণ্য হয়ে ওঠে জিয়া উদ্যান। ফুলের শ্রদ্ধায় সিক্ত হয় জিয়ার সমাধি। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, বিএনপি দ্রুত ভোট চাইলেও ডক্টর ইউনূস নির্বাচন চান না। প্রধান উপদেষ্টা বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছে বলে অভিযোগ তার। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না। সেটা ইউনূস, একটা ইউনূস, উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বর মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না চান, সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। পরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ডিসেম্বরে না হলে এ দেশে আর নির্বাচন হবে না। নির্বাচনকে টাল বাহানা করে পিছনে চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর খামারবাড়ি এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ।
এ সময় তিনি বলেন, বিএনপি একা নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডক্টর ইউনূস কেন বিএনপিকে দোষারোপ করছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। আমরা এই বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরীক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে 8 দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের সময়সীমা সহ বিভিন্ন ইস্যুতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ কারণে রাজনীতিতে এখনও শঙ্কা কাটেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অবস্থা থেকে উত্তরণে দেশ ও মানুষের কথা মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ তাদের। সানভীর রূপলের রিপোর্ট। মোহাম্মদ ইউনূস। সংস্কার, বিচার, নির্বাচন এই 3টি বিষয় সামনে রেখে জুলাই বিপ্লবের পর পথ চলা শুরু করে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে মত পথের বিভাজন ভুলে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে সরকারের উপর পূর্ণ আস্থায় সমর্থন দিতে দেখা যায়। তবে সময় যতই গড়াচ্ছে দলগুলোর মধ্যে বিভাজনের সুর তত তীব্র হচ্ছে। বিভিন্ন ইস্যুতে অস্থিরতার মধ্যে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার পদত্যাগের আগ্রহের গুঞ্জনে রাজনীতির মাঠে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ অবস্থায় সম্প্রতি দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনড় অবস্থানে বিএনপি। ডিসেম্বরে ভোট চায় দলটি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচন বিষয়ে একমত থাকলেও রোডম্যাপ নিয়ে মতপার্থক্য আছে। বিচার, সংস্কার এবং নির্বাচন এই 3টিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের পর উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হলেও সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছতে পারেনি। ফলে ফলাফল আস্থার সংকট রয়েই গেছে। প্রথম 2 দিনের বৈঠকে সমস্যা সমাধান না হয়ে থাকে, আরও বৈঠক হোক, আরও আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে না, তাহলে তার একটা ব্যাখ্যা দিন। এই সংলাপের মধ্য দিয়ে ইউনূস খানিকটা তার ক্ষমতার স্থিতাবস্থাকে সে ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু যেটা হলো যে বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। বিশ্লেষকদের মতে শুধু সরকার নয়, দলগুলোর পরস্পরের মধ্যেও সমঝোতা জরুরি। তা না হলে সংকট আরও বাড়ার শঙ্কা তাদের। ঐক্যটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো সামনের দিনগুলোতে একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে। কোনো রাজনৈতিক পক্ষ যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, কারণ এই নির্বাচনে আমাদের সুষ্ঠু পরিবেশ নেই, তাহলে কিন্তু সরকার নির্বাচনই করতে পারবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি বরং ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে অস্থিরতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা আছে, সেটি কেটে যাবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দল ঐক্যমতে পৌঁছাতে না পারলে আবারও প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, এমনটাই মত বিশ্লেষকদের। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী ইশতেহার তৈরি করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে এক পথসভায় তিনি কথা বলেন। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান করে সার্জিস বলেন, দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, কেননা পতিত ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করে অনেক কর্মকর্তাই এখন মানুষের সামনে আসতে পারছেন না।
কোনো একটি দলের অন্ধ ভক্ত হয়ে গেলে আগামীতে নবীনরা রাজনীতিতে আগ্রহ হারাবে বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার তৈরি করবে। আমরা আরো আপনাদের কাছে আসব, আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব। আমরা আপনাদের কাছে আহ্বান করি, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বৈঠকে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। সহায়তা হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে টোকিও ঢাকার পাশে থাকবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পরে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনুস ও ইশিবা। এতে দুই দেশীয় স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারকও চুক্তি হয়। নেভিকে 5টা পেট্রোল বোট দিচ্ছে, 6টা এমওইউ হয়েছে। একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট সাইকেল, এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে। রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী পরীক্ষিত বন্ধু জাপান আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনেও সহায়তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা প্রবাসীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। এদিকে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। এ সময় ডক্টর ইউনুস বলেন, ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। জানান, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে দেশ, এজন্য প্রবাসীদের সহায়তা চান প্রধান উপদেষ্টা। শুক্রবার বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রবাসীরা প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ডক্টর ইউনুস প্রবাসীদের সমস্যা সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের ব্যাংক ও কোষাগার খালি করে রেখে গেছে হাসিনা সরকার। জানান, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ইতিমধ্যে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীদের সহায়তা চান তিনি। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। সরকার প্রধান বলেন, ঘরে বসে নাগরিক সেবা পেতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময় বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন, এটা ই পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড নেবেন, সবকিছু ঘরে বসে করবেন। এটা আমরা বাংলাদেশে শুরু করেছি। প্রধান উপদেষ্টা আবারও জানান, জাপানে আরো বেশি জনশক্তি রফতানির জন্য কার্যকর উদ্যোগ নেবে সরকার। সেগুলোর জন্য সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। রাতের সময় আর থাকছে। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। মহাসড়কে বাড়ছে যাত্রী ও পশুবাহী গাড়ির চাপ। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত উন্নয়ন কাজ চলায় যানজটের শঙ্কা। কিন্তু ভোগান্তি কমেনি এতটুকু। জল জটের দুর্দশা যেন রাজধানীবাসীর নিয়তি। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে চরম দুর্ভোগে নগরবাসী। সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ তারা। এমন বাস্তবতায় বৃষ্টি কমা নিয়ে
কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন এবং মোবারক হোসেন শুভ। ব্যবধান শুধুই সময়ের, ক্যালেন্ডারের পাতায় বদলেছে মাস, তবে খুব বেশি বদলায়নি নগরীর জলাবদ্ধতার চিত্র। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি, শুক্রবার ভারী বর্ষণ না হলেও বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। এতেই নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন নগরবাসী। ভিজে যাচ্ছি, এমন সময় আছে হোন্ডা নিয়ে পড়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা থাকে না। মূল সড়ক ছাড়াও রাজধানীর নিচু এলাকাগুলোয়ও পোহাতে হচ্ছে জলজট ভোগান্তি। ড্রেনের পানি উপচে ঢুকেছে বসত ভিটায়। বৃষ্টি আসলে এই অবস্থা হয়। ময়লা পানি আর ভিতরে টাঙ্কির ভিতরে পানি খাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে গাল ভরা বুলিতে আটকে আছেন দায়িত্বপ্রাপ্তরা। এই খালটা খনন তো হয় না, ওইদিকে খাল অনেক চিপা, যার জন্য পানি যাইতে পারে না। খালটা প্রতি বছরই আমরা শুনি যে বরাদ্দ আসে, খনন হবে, আসলে খনন হয় না। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। নগরবাসী বলছেন দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এর একমাত্র কারণ। এদিকে বৃষ্টি কমানিয়েও নেই সুখবর। সাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা নিম্নচাপ আকারে বর্তমানে আছে এবং এটার প্রভাবে সারা দেশে এখনো বৃষ্টিপাত হচ্ছে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে 196 মিলিমিটার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়। বরগুনায় পানিবন্দী দিন কাটছে অন্তত 230 পরিবারের। তলিয়ে গেছে ফসলি জমি ও ভেসে গেছে মাছও। কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকতে করা হচ্ছে মাইকিং। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। জোয়ারের তোড়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে ডুবছে ঘরবাড়ি ও ফসলি জমি, ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। হাতিয়ার মেঘনা নদীতে এমবি ফাহিম নামে একটি ট্রলারও বিপুল পরিমাণ পণ্য নিয়ে এখন পানির নিচে। নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় অন্তহীন দুর্ভোগে স্থানীয়রা। এদিকে কক্সবাজার ও কুয়াকাটায় উত্তাল সাগর, প্রচণ্ড ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দোকানপাট। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাগর পাড়ে ছুটে গেছেন হাজারো পর্যটক। তাদের নিরাপদ থাকতে মাইকিং করছেন লাইফগার্ড কর্মীরা। এরকম উঁচা ঢেউ কখন আমি আগে দেখিনি। মাইকিং করে আপনার হুইসেল দিয়ে তাদেরকে আমরা সামাল পাচ্ছি না। এছাড়া বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদরের রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। 2 দিন আগে একটা লোক মারা গেছে, দাফন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বাগেরহাট, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অন্যদিকে পাহাড় ধসের ক্ষতি এড়াতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে মাইকিং করছে প্রশাসন। এছাড়া বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জ ও বরিশালের নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামের সামান্য বৃষ্টিতে গত বছরও যেসব এলাকার সড়ক তলিয়ে থাকতো পানির নিচে, সেগুলো এখন ভিন্ন চিত্র। টানা বর্ষণেও নগরের মুরাদপুর, চকবাজার ও কাতালগঞ্জে এবার তৈরি হয়নি জলাবদ্ধতা। সংশ্লিষ্টরা বলছেন খাল, নালা সংস্কার ও মাটি অপসারণ করায় কমেছে দুর্ভোগ। 8,500 কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় সমাধান খুঁজতে চলতি বছরের জানুয়ারিতে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর চট্টগ্রামে ছুটে গিয়ে নালা, খাল পরিদর্শন করে 8টি স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তারা। দেখা যায় 2024 সালের 22 আগস্ট 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামে। তখন নগরীর বহদ্দাহাট, মুরাদপুর ডুবে গিয়ে জনজীবনে নামে ভোগান্তি। কিন্তু 2025 সালে 30 মে ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয় 167 মিলিমিটার। ডুবেনি বহদ্দাহাট ও মুরাদপুর। ড্রেনটা সংস্কার করাতে এতটুকু পানিটা উঠে নাই। পরের গন্তব্য চকবাজার। 2025 সালে 30 মে ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও নেই সেই ভোগান্তি। হাল পরিষ্কার ছিল, হাল বড় পরিষ্কার, পানি চলে গেছে। একইভাবে 2024 সালে 30 জুন নগরীর কাতালগঞ্জ ডুবলেও 30 মে বৃষ্টিতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা। এই 3টে স্থানে 2024 সালের জুন, জুলাই, মে ও আগস্টে 5 বারের বেশি জলাবদ্ধতা হলেও এবার হয়নি।
ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম কুরবানির পশুর হাট। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি। তবে বৈরী আবহাওয়ার কারণে হাটে ক্রেতা কিছুটা কম, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে হাটে বাড়ছে ভিড়, গাড়িতে করে গরু নিয়ে হাজির ব্যাপারীরা। বৈরী আবহাওয়াও বাদ সাধতে পারেনি বেচাকেনাই। রাজশাহীর ঐতিহ্যবাহী পশুর হাট তাহেরপুর। শুক্রবার সকালের পর থেকে বৃষ্টি না হওয়ায় জুম্মার নামাজ শেষে ভিড় বাড়ে ক্রেতা বিক্রেতাদের। এবার ছোট এবং মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। 1,85,000 চাচ্ছি, কিন্তু এখন যে দাম বলছে 1,60,000 পর্যন্ত দাম হয়েছে, কিন্তু আমার মতন হয়নি, লাভ হয়নি এখনো। খোলভুসির যা দাম, তবিল জমবে না। নওগাঁর চৌবাড়িয়া হাটে মাঝারি জাতের গরু সবচেয়ে বেশি। হাটে দূরের ব্যাপারীর উপস্থিতি কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দর। টাঙ্গাইলে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। গরুর দাম বেশি যায়, আবার বেচা কিনেও নাই। যেটা খরচা হয়েছে সে খরচা আইতেছে না। এদিকে মেহেরপুরে গরুর আমদানি বেশি হলেও ক্রেতা না থাকায় দাম কম দাবি বিক্রেতাদের। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে মানিকগঞ্জের যমুনা পাড়ের আরিচা গরুর হাটে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও পুশিন। মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফেনী ও হবিগঞ্জে এবার ৭৮ জনকে ঠেলে দিল বিএসএফ। সবাই বাংলাদেশি, জিজ্ঞাসাবাদ করে জানালো বিজিবি। ঈদ সামনে রেখে মশলার দর চড়ে থাকলেও বৃষ্টির দিনে রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। কারওয়ান বাজার ঘুরে অন্তরা সেনের রিপোর্ট। বৃষ্টি ভেজা ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার। পর্যাপ্ত সবজি সরবরাহ নিয়ে দোকান খোলা বিক্রেতারা জানান, গেল সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙা ও পটলের দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পণ্যের সঙ্গে বাজারে কমেছে ক্রেতাও। বর্তমানে সবজির দাম খুবই কম, যেটা একবারেই কম, যেটা কৃষক মারার মতো। যেরকম অন্যান্য সময় বৃষ্টি আসলে দেখা যাচ্ছে সবজি সরবরাহ কম ছিল, দামটা বেশি ছিল, কিন্তু এই বছর পর্যাপ্ত পরিমাণ সবজি আছে। বৃষ্টির কারণে সবজির দাম কমলেও দাম বেড়েছে মুরগির। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে সোনালী, লেয়ার ও দেশি মুরগির দাম। বৃষ্টি তো নেবেলে লাগে থাকে, তাহলে আপনার রেট বাড়বে। সোনালী মুরগি গেছে সপ্তাহে বেচছি 240, 250 টাকা, আর এই সপ্তাহে বেচতেছি 250 থেকে 260 টাকা। এদিকে কয়েক সপ্তাহ ধরেই চড়ে আছে মশলার বাজার। মানভেদে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৬২০ থেকে ৬৫০ টাকা ও দারচিনি ৫২০ টাকায়। লবঙ্গ, গোলমরিচ ছাড়িয়েছে হাজারের ঘর। আর ১ কেজি এলাচ কিনতে গুনতে হচ্ছে ৪,২০০ থেকে ৬,০০০ টাকা। মশলার দাম এখন ঈদ সামনে তো একটু বেশি, বুঝছেন, মানে বাজারে অন্যান্য তুলনায় আজকে বাজারে একটু বেশি। জিরা ৬০০ থেকে ৬৫০ টাকা বিক্রি হতেছে, গোলমরিচ ১২০০ টাকা কেজি বিক্রি হতেছে, তারপর লবঙ্গ ১৩৫০ থেকে ১৪০০ টাকা বিক্রি হতেছে, জায়ফল, জত্রিক ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি বিক্রি হতেছে। মশলার দিক দিয়ে এলাচের দামটা তো বাড়তে, এখন আসলে আমরা নিতেছি, কিছু করার নেই আর কি। আর তবে ভরা মৌসুমে চাহিদা যোগান ঠিক থাকায় বাজারে অপরিবর্তিত রয়েছে চালের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে আটকে আছে চামড়া রফতানির ভবিষ্যৎ। জাভলিন, এটি পুরোপুরি চালু না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক সনদ, হচ্ছে না কাঙ্ক্ষিত রফতানিও। সংকট নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগের পরামর্শ বিশ্লেষকদের। আর আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে কর সুবিধা চাচ্ছেন ট্যানারি মালিকরা। রিপোর্ট করেছেন MS আরফিন। তৈরি পোশাকের পর সবচেয়ে সম্ভাবনাময় হলেও নানা জটিলতায় এগোতে পারছে না চামড়া খাত। গেল ৫ বছরে প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় ছিল গড়ে $১২,২৩,০০,০০০। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে এই আয় $১০ কোটি, যা বছর ব্যবধানে ৮% কম। ব্যবসায়ীরা বলছেন, চামড়া শিল্পের উন্নয়নে বড় বাধা সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা CETP। এটি পুরোপুরি চালু না হয় মিলছে না আন্তর্জাতিক সনদ। বাধ্য হয়ে কম দামে রপ্তানি করছেন চামড়া। আমরা LW সার্টিফিকেট ছাড়া বিশুদ্ধভাবে টিকতে পারবো, বিজনেস করতে পারবো না। এবং চায়না কয়েকজন কাস্টমার আছে, ৪-৫ জন কাস্টমার হাতে গোনা, ওরাই সিন্ডিকেট করে মালটা নিয়ে যাচ্ছে। প্রতি বছর লস দিতে দিতে আমার দেওয়ালে পেট হয়ে গেছে। CETPর সবগুলো মেশিন সচল হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, EUর তত্ত্বাবধানে বর্জ্য ব্যবস্থাপনার একটি রোডম্যাপ দ্রুত পাওয়া যাবে, সহজে মিলবে LWG সনদ। তবে সংকট নিরসনে বেসরকারি অংশীদারিত্বের পরামর্শ বিশ্লেষকদের। ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে
ডিওয়াটারিং মেশিন আগে একটা চালু ছিল গত বছর, এখন এটা আমরা 9টা সম্পূর্ণই আমরা চালু করেছি। পাশাপাশি অ্যাডিশনাল ড্রাইভেটটা আমাদের এই 30শে মের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা এত বছর ধরে এই সার্ভিসটা ঠিক মতো দিতে পারিনি, এখনও কমপ্লেন রয়ে গেছে। তাহলে কেন আমরা ওখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করতে পারবো না? যদি ওখানকার যারা মানে বিনিয়োগকারী আছেন তারা যদি একসাথে এসে এটাকে চালাতে পারেন, যে তারা ম্যানেজমেন্টে গেল, সরকারের ওখানে ইনভলভমেন্ট থাকলো, আমি মনে করি এটা খারাপ পদ্ধতি না। কাঙ্ক্ষিত রপ্তানি না হওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে ভ্যাট কমানো ও চামড়া ক্রয় বিক্রয়ে উচ্ছে কর মওকুফ চান উদ্যোক্তারা। আমাদের যে ইম্পোর্ট ডিউটি আছে এটা অল ইন অ্যাভারেজ ধরেন আপনার 35%-এর মতো, এবং সেটা কিন্তু আমাদের কস্টের সাথে অ্যাড হয়, এবং সেখানে আমরা কিন্তু আমাদের ইন্টারনাল একটা কম্পিটিশনের যেমন সম্মুখীন হচ্ছি, তেমনি আমরা বহির্বিশ্ব আমরা কিন্তু কম্পিটিটিভ প্রাইসে চামড়া বিক্রি করতে পারছি না। বিটিএর তথ্য এলডব্লিউজি সনদ না থাকায় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে প্রায় $50 কোটি আয় হারাচ্ছে বাংলাদেশ। চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার কেন্দ্র। এর ফলে এলডব্লিউজি সনদ প্রাপ্ত হতে বাধাগ্রস্ত হচ্ছেন এ খাতের উদ্যোক্তারা, পাশাপাশি কমছে বৈদেশিক আয়। MS আরিফিন, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। উন্নয়ন কাজ চলছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের। ঈদুল আজহায় ঘরমুখী মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজটমুক্ত যান চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না যানবাহন। ঈদুল আজহায় ঘরমুখ মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। ঈদকে সামনে রেখে আরো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় চেকপোস্ট বসানো উচিত। কিছু কিছু জায়গায় রোডের কাজ হচ্ছে, সেগুলো বন্ধ করে দিলে আমরা আশা করবো যে রোডের কোনো যানজট থাকবে না। তবে ঈদযাত্রায় মহাসড়কটি যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প ব্যবস্থাপক ও ট্রাফিক পুলিশের। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া আছে। আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা যারা কাজ করছি তারা অত্যন্ত এই বিষয়টাকে গত ঈদেও আপনারা সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকি, তো এইবারও তার ব্যত্যয় হবে না। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলায় 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে, তবে ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সময় সংবাদ, টাঙ্গাইল। খাগড়াছড়ি, ফেনী, হবিগঞ্জ ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে মোট 88 জনকে পুশিন করা হয়েছে। বিজিবি জানায় ভোরে জুড়ি উপজেলার রাজকী সীমান্ত দিয়ে 10 জন ও কমলগঞ্জের চম্পারায়ে 14 এবং বাগিছড়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিন করে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে, প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত 317 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে 14, ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 13 জন এবং হবিগঞ্জের চুনারঘাট কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 22 জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। এছাড়া ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 10 নারী ও শিশুকে পুশিন করা হয়। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। নদীর তীরে রীতিমতো উৎসবে মেতে ওঠেন ডিম সংগ্রহকারীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যেই হালদা নদীর বিভিন্ন অংশে নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহ করেছেন মৎস্যজীবীরা। রাত 1:30 থেকে শুরু হয়ে ভোর 5:30 পর্যন্ত চলে ডিম সংগ্রহ। প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়তে এপ্রিলের মাঝামাঝি থেকে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মা মাছের আনাগোনা শুরু হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ভাটার সময় নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। সেই ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয়, পরে তা থেকে হ্যাচারিতে রেণু তৈরি হয়। অন্য বছর তুলনায় এবার ডিম মোটামুটি ভালো হয়েছে। 1:30 আমরা কালেকশন করছি এই সকাল 5টা পর্যন্ত। একজনে 10-15 বালতি করে পেয়েছে। আলহামদুলিল্লাহ সবার আশা পূরণ হয়েছে ইনশাআল্লাহ। জেলা মৎস্য কর্মকর্তা জানান এবার প্রত্যাশা অনুযায়ী ডিম সংগৃহীত হয়েছে। এই বছর যে পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে তাতে আশা করা যাচ্ছে যে সবাই ভালোভাবে লাভবান হতে পারবে এবং সারা দেশবাসীকে আমরা এখান থেকে রেণু সরবরাহ করতে পারবো। হালদার হাটাজারি ও রাউজান সংলগ্ন প্রায় 20 কিলোমিটার অংশে এবার পাওয়া গেছে নিষিক্ত ডিম। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ,
বাজার, খাগড়াছড়ি, ফেনী, হবিগঞ্জ ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে মোট ৮৮ জনকে পুশিন করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে জুড়ি উপজেলার রাজকী সীমান্ত দিয়ে ১০ জন ও কমলগঞ্জের চম্পারায়ে ১৪ এবং বাগিছড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিন করে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৩১৭ জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ১৪, ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১৩ জন এবং হবিগঞ্জের চুনারঘাট কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ২২ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। এছাড়া ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ১০ নারী ও শিশুকে পুশিন করা হয়। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। নদীর তীরে রীতিমতো উৎসবে মেতে ওঠেন ডিম সংগ্রহকারীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যেই হালদা নদীর বিভিন্ন অংশে নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহ করেছেন মৎস্যজীবীরা। রাত ১:৩০ থেকে শুরু হয়ে ভোর ৫:৩০ পর্যন্ত চলে ডিম সংগ্রহ। প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়তে এপ্রিলের মাঝামাঝি থেকে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মা মাছের আনাগোনা শুরু হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ভাটার সময় নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। সেই ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয়। পরে তা থেকে হ্যাচারিতে রেণু তৈরি হয়। অন্য বছর তুলনায় এবার ডিম মোটামুটি ভালো হয়েছে। ১:৩০ থেকে আমরা কালেকশন করছি এই সকাল ৫টা পর্যন্ত। একজনের ১০-১৫ বালতি করে পেয়েছে। আলহামদুলিল্লাহ সবার আশা পূরণ হয়েছে ইনশাল্লাহ। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবার প্রত্যাশা অনুযায়ী ডিম সংগৃহীত হয়েছে। এই বছর যে পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে তাতে আশা করা যাচ্ছে যে সবাই ভালোভাবে লাভবান হতে পারবে এবং সারা দেশবাসীকে আমরা এখান থেকে রেণু সরবরাহ করতে পারবো। হালদার হাটাজারি ও রাউজান সংলগ্ন প্রায় ২০ কিলোমিটার অংশে এবার পাওয়া গেছে নিষিক্ত ডিম। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন রাতের সময়। নির্দিষ্ট মেয়াদ নিয়ে নয়, বিসিবির দায়িত্ব নিয়ে টি-20 ইনিংস খেলার প্রত্যয় নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। পরিকল্পনা সাজানো শেষ, যেখানে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে গোটা দেশ জুড়ে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। আইসিসির হয়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী বুলবুল। করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমি চাকরি করতাম আইসিসিতে। তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। 3 ভিন্ন প্রেক্ষাপট, গেল 10 মাসের তৃতীয় সভাপতি। সবচাইতে সংক্ষিপ্ত কিনা কিংবা মেয়াদ শেষে ভাবনা কি, সে বিতর্কে আপাতত রহস্য। এটা তো ভবিষ্যৎ বলে দেবে। এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। বিসিবির 16তম সভাপতি নির্বাচিত হওয়ার কিছুক্ষণ বাদেই গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল। রাশ টানলেন তাকে নিয়ে হওয়া অনেক গুঞ্জনের। জানান বোর্ড সভাপতির প্রস্তাবের পেছনের গল্প। এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন? আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। তবে সেখানে প্রশ্ন আসে অনেক। একজন ছাড়া এই পরিচালকদের সবাই পাপন আর ফারুক আহমেদের বোর্ডের সদস্য, যাদের আবার অনেককে নিয়ে আছে বিস্তর সমালোচনা। সেই তাদেরকে নিয়ে কি করে সফল হবেন বুলবুল? আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। ইনশাল্লাহ ফেল করবো না, বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। নির্বাচিত হয়ে প্রথম আনুষ্ঠানিক সভাতেই পরিবর্তনের ইঙ্গিত আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো, রিজনাল ক্রিকেট বাস্তবায়ন, সিএফও নিয়োগ, লিগ্যাল ডিপার্টমেন্ট দ্বারা কার্যক্রমের স্বচ্ছতা আনা কিংবা মার্কেটিং টিম বড় করা, সবকিছুই বাস্তবায়ন করতে চান দ্রুততম সময়ের মধ্যেই। ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। নতুন সভাপতি প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনে যতটা প্রত্যাশার ফুল ছুরি আওড়ালেন, তার চাইতে বেশি স্বপ্ন দেখালেন। নিজের প্রথম সংবাদ সম্মেলনে অনেকটা একই কথা বলেছিলেন ফারুক আহমেদও। তার পথেই কি হাঁটবেন বুলবুল নাকি গড়বেন দৃষ্টান্ত, আপাতত সেই উত্তর সময়ের হাতে তোলা। আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট, যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস। ডিসেম্বরে না হলে আর ভোট হবে না শঙ্কা আব্বাসের। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ইলেকশনের পক্ষে বলছেন সালাউদ্দিন। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। 6টি সমঝোতা ও চুক্তি সই। ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। টোকিওতে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। 9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল। ফারুক আহমেদের বিদায়, অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নেয়ার প্রত্যয়। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।